পেছলে রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়সূচি, প্রস্তুত নয় ট্রানজিট ক্যাম্প, চলছে তালিকা ও যাচাই বাছাইয়ের কাজ। অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তুলুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী। মার্চে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। নিউ মার্কেট ভবন দোতলা করার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী। এবং সুনির্দিষ্ট অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মী গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে। সাথে আছে মুবাহিদুজ্জামান। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় কাল থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম শুরু করা যাচ্ছে না। যাদের ফেরত পাঠানো হবে তাদের তালিকা ও ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজও বাকি রয়েছে এখনো। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মহিতুন রিয়া রিপোর্ট। একের পর এক চুক্তির পরও কার্যকর করা যাচ্ছে না কোনোটাই। জীবন বাঁচাতে আশ্রয় নেওয়া 6.5 লাখেরও বেশি রোহিঙ্গাকে সহসাই মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে। সম্প্রতি বাংলাদেশ মিয়ানমারের মধ্যকার চুক্তি অনুযায়ী 23 জানুয়ারি থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর কথা ছিল। তবে রোববার ঢাকায় কূটনীতিকদের সাথে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দিনক্ষণ বলা কঠিন। আন্তর্জাতিক মহলের সহায়তাও চান তিনি। আমি তারিখ সম্বন্ধে কিছু বলতে চাই না। এবার বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক কমিশনার আবুল কালাম নিশ্চিত করলেন, প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাচ্ছে না। তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এখনো অনেক কাজ বাকি। টেলিফোনের সাক্ষাৎকারে ওই কর্মকর্তা আরও বলেন, যাদের ফেরত পাঠানো হবে তাদের তালিকা এখনো প্রস্তুত হয়নি। এমনকি ভেরিফিকেশন ও ট্রানজিট ক্যাম্প স্থাপনের কাজও বাকি রয়েছে। তবে কবে নাগাদ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো শুরু হবে সে ব্যাপারেও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি আবুল কালাম। এদিকে মিয়ানমারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক কোকো নেই। রাখাইনে হত্যা নির্যাতন শুরু হলে গেল 25 আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে আসতে থাকে রোহিঙ্গারা। এরই মধ্যে এই সংখ্যা 6.5 লাখ ছাড়িয়েছে। জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব বলছে, জাতিগত নিধনের শিকার হয়েছে রোহিঙ্গারা। তবে বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। এবছরের মার্চ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে বাংলাদেশের। দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান মন্ত্রী পরিষদের সমন্বয় ও সংস্কার সচিব জিয়াউল আলম। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আরও নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই আন্তর্জাতিক কাস্টম দিবস উপলক্ষে 10 টাকা মূল্যমানের ডাক টিকিট অবমুক্ত করা হয়। এছাড়া একই মূল্যমানের উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও বিশেষ সিলমোহর অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস সহ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রী পরিষদের সমন্বয় ও সংস্কার সচিব। উন্নয়নশীল দেশ হতে 2024 সাল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। 2017 সালের 1 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত মোট 8টি মন্ত্রিসভা বৈঠক হয়েছে। বৈঠকে সাম্প্রতিক বিষয় ছাড়াও 2017 সালের 4র্থ ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয় বলে জানান সচিব। 3টি নির্ণায়ককে কেন্দ্র করেই কিন্তু এলডিসি স্ট্যাটাসটা নিরূপণ করা হয়। একটি হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা, সর্বশেষ ইন্ডিকেটরটি হচ্ছে এই নির্ণায়ক হচ্ছে ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। 3টি নির্ণায়কে কিন্তু আমাদের অবস্থান খুবই ভালো। মার্চ 2018 হচ্ছে ট্রাইএনুয়াল রিভিউ সবাই বাংলাদেশের এলডিসি উত্তরের প্রথম পর্যায়ের সুপারিশ হবে। এদিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয় মিলনায়তনে ব্রিফিংয়ে উন্নয়নশীল দেশে অন্তর্ভুক্তির বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উন্নয়নশীল দেশ হলে রপ্তানি কমবে বলে সিপিডির দেয়া বক্তব্যের সমালোচনা করেন তিনি। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে চলেছি। এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের বিষয়।
এর আগে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল বৈঠক করে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এ কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন নগরবাসী। পরে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। ঢাকা নিউ মার্কেটের উপরে দোতলা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিষয়টি জানতে পেরে সোমবার দুপুর 12টা থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, মার্কেটের পরিবেশ নষ্ট করে দোতলা করছে সিটি কর্পোরেশন। ঢাকার ঐতিহ্য রক্ষায় আন্দোলন চলতে থাকবে। ঢাকা নিউ মার্কেট ঢাকার ঐতিহ্য, অতএব ঢাকার ঐতিহ্যকে আমরা ধ্বংস হতে দেব না। আবার দোতলা করা হয়, মার্কেটের অবস্থা অনেক সিরিয়াস হয়ে যাবে। গাড়ি ঘোড়া নিয়ে আইসা তারা যারা কাস্টমার আসে তারা সবাই ঠিকভাবে মার্কেট করতে পারে। ঢাকা সিটি কর্পোরেশনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এর সঙ্গে জড়িত এবং মেয়রকে সঙ্গে নিয়ে তারা এই ধরনের কাজ করতেছে। ব্যবসায়ী নেতারা বলছেন, হাইকোর্টের সিদ্ধান্ত অমান্য করে দক্ষিণ সিটি কর্পোরেশন দোতলা করছে। এই স্ট্রাকচার যদি তৈরি হয় এবং দোকান বরাদ্দ হয়, ঢাকা নিউ মার্কেটের বর্তমান যে মার্কেট তার পরিবেশ, ব্যবসায়িক পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বিকালে স্থানীয় সংসদ সদস্য নীলক্ষেত মোড়ে এসে ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেন। এই নিউ মার্কেটের বৈশিষ্ট্য নষ্ট করলে এই নিউ মার্কেটকে আমরা আর ফিরে পাবো না। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব সাইদ খোকন সাহেবের সাথে আলাপ করব, যাতে করে তাদের এই উদ্যোগ যেন তারা উইথড্র করে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আজকে এই অবস্থান যে কর্মসূচি নিয়েছেন, আপনারা অনতিবিলম্বে এটা প্রত্যাহার করে নেবেন। পরে কর্মসূচি তুলে নেন ব্যবসায়ীরা। এই মুহূর্তে আমরা ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা ফেরত যাব। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের গোয়েন্দা পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং শিক্ষা মন্ত্রণালয় সংযুক্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উচ্চমান সরকার সহকারীকে আটক করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অপরাধ প্রমাণিত হলে তারা শাস্তি পাবে। আটককৃতদের আগামীকাল আদালতে তোলার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মফিউর রহমানের রিপোর্ট। দু একদিন আগে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের সংযুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাওসির উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড গ্রামার স্কুলের পরিচালক খালেদ হাসান মতিন নিখোঁজ হন বলে অভিযোগ ওঠে। রোববার রাতে তাদের গ্রেফতারের কথা জানায় গোয়েন্দা পুলিশ। তাদেরকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলশান এবং বসিলা এলাকা থেকে এই তিনজনকে আমরা গ্রেফতার করেছি। এর মধ্যে নাসির উদ্দিনের কাছে আমরা 1,30,000 টাকা পেয়েছি। বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আদালতে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই গোয়েন্দা পুলিশ তাদেরকে 2 জায়গা থেকে 3 জনকে আটক করেছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো নিশ্চয়ই আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন। আর শিক্ষামন্ত্রী বলছেন, অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি বিভাগীয় শাস্তিও নিশ্চিত করা হবে। যা কিছু হোক না কেন, আইনে তাদের অপরাধের জন্য যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওইসব কর্মকর্তা তাদের বেতন ভাতার তুলনায় অনেক বেশি বিলাসবহুল জীবনযাপন করেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন রাজধানীর বসিলায় 7 তলা বাড়ি বানাচ্ছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। অঞ্জলি ও আরতিতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা, বর্ণ সম্প্রদায় নির্বিশেষে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান। মুসলিমের গবেষণায় বড় বিনিয়োগে ভারত, সত্য পেতে বাংলাদেশকে দ্রুত পদক্ষেপ নেয়ার পরামর্শ। আর আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। বিভিন্ন আনুষ্ঠানিকতায় সারা দেশে উদযাপিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা।
শিক্ষা, সঙ্গীত এবং জ্ঞানের পরিপূর্ণতার আশায় বিভিন্ন মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করছেন সনাতন ধর্মাবলম্বীরা। জ্ঞান অর্জনের পথ সুগম হওয়ার পাশাপাশি দেবীর কাছে দেশের সার্বিক মঙ্গল কামনা করছেন পুণ্যার্থীরা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজন করা হয় সরস্বতী পূজার। প্রতিটি বিভাগ আলাদা করে মোট 63টি মণ্ডপে হয় পূজার আনুষ্ঠানিকতা। জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে থাকা শিক্ষকরা বলছেন, তাদের জন্য পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জাতীয়করণের দাবি না মানা পর্যন্ত অনশন কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানান শিক্ষক নেতারা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। বাংলার ইতিহাস ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ ঢাকাই মসলিন। এটি বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড হলেও অখণ্ড ভারতের অজুহাতে ভারত মসলিনের গবেষণায় বড় বিনিয়োগ করে চলেছে। গবেষকরা বলছেন, দ্রুত উদ্যোগ না নিলে মসলিনের সত্ত্ব হারাতে পারে বাংলাদেশ। আর রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হলে 2 বছরের কম সময়ে শতভাগ বা এর কাছাকাছি মানসম্পন্ন মসলিন কাপড় তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন তারা। মোহাম্মদ নুরুন নবী রিপোর্ট। সূক্ষ্ম সুতা আর তাঁতিদের বিশেষ বুনন কৌশলে অতীব স্বচ্ছ কাপড় তৈরি হতো বলেই ঢাকাই মসলিনের বিশেষ কদর ছিল মোগল সম্রাট, এমনকি ব্রিটিশ রাজ পরিবারেও। কিন্তু শিল্প বিপ্লবের ধাক্কা আর ব্রিটিশদের ষড়যন্ত্রে চিরতরে বন্ধ হয়ে যায় মসলিনের 400 বছরের পথ চলা। এমনকি গেল 180 বছরে আনুষ্ঠানিকভাবে চাষাবাদ হয়নি মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস গাছ এর। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সুনাম ছড়িয়ে পড়েছিল যে ঢাকাই মসলিনের, তার ঐতিহ্য খুঁজতে বিচ্ছিন্নভাবে চলছে গবেষণা। ফ্রুটিকার্পাসের কাছাকাছি প্রজাতির তুলার গাছ নিয়েও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই গাছের সেন্টার অব অরিজিন যে গাজীপুরের কাপাসিয়ায়, সেটাও নিশ্চিত হওয়া গেছে। এই তুলার সাথে প্রকৃত মসলিনের সাদৃশ্য 70 ভাগ বলে দাবি বেসরকারি সংস্থা দ্রিক এর। 15% ভেরিয়েশন, ইভেন 20% ভেরিয়েশন ওভার 400 years, we can easily accept যে ডিন মিউটেশনের কারণে ডিফারেন্সটা তৈরি হয়েছে। তবে মসলিনকে আদিরূপে ফেরাতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। তার মধ্যে প্রকৃত গাছের তুলা নিশ্চিত করা, 400 কাউন্টের উপরে সুতা তৈরি, কাপড় বুননে সে সময়ের মতো দক্ষ তাঁতি তৈরি করাও অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণার কর্মযোগ্য হতে হবে রাষ্ট্রীয়ভাবে। জিআইএস এর ভিত্তিতে এটাকে আইডেন্টিফাই করে বলতে পারি যে আমাদের অঞ্চলের এইটা একটা শস্য ছিল, আছে, এবং এইটা দিয়ে এখন ওটাকে পুরাটাকে পুনরুদ্ধার করা সহজ। এফোর্ট ইন অল রেসপেক্টস, তার সার্চ করা, কটনের প্রোডাকশন করে সেটা রিসার্চ করা। জিন সিকোয়েন্সিং কিংবা জেনোম সিকোয়েন্স করে মালিকানা সুরক্ষিত না করলে মসলিনের সত্ত্ব হারানোর শঙ্কাও রয়েছে। অন্য একজন যদি ওটাকে আগে প্রোটেক্ট করে ফেলে, তাহলে তখন আমি বলতে পারবো না আমার ম্যাটেরিয়াল এটা। পশ্চিমবঙ্গে তারা চাচ্ছে এটাকে আইডেন্টিফাই করে অনেক টাকা খরচ করে কাজ করার চেষ্টা করছে। আশার কথা, এরই মধ্যে একটি প্রকল্পের প্রস্তাব রয়েছে পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায়। যদি প্রকল্পটা অনুমোদিত হয়ে আসে, আমি বিশ্বাস করি যে আগামী 1 বছরের মধ্যেই একটা মোটামুটি একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। ভৌগোলিকভাবে মসলিনের সত্ত্বের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআইর আবেদন কপিরাইটে গৃহীত হয়েছে বলে জানান তাঁত বোর্ডের এই কর্মকর্তা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। সিরিয়ার আফরিনে কুর্দি বিরোধী অভিযান, পাল্টা রকেট হামলায় সুবিধা করতে পারছে না তুর্কি সেনারা। ত্রিদেশীয় সিরিজে কাল বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। খেলার খবর, ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 12টায়। বড় জয়ের মধ্যেই 2 ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। তবে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বাকি 2 ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। অপরদিকে এই ম্যাচে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে। বিস্তারিত আবু হুরায়রা তামিমের রিপোর্টে। সাম্প্রতিক ফর্ম ও র্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেই
ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। মাঠেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে টাইগাররা। প্রথম 2 ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে 2 ম্যাচ হাতে রেখেই ফাইনালে ওঠে স্বাগতিক বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচকেও হালকাভাবে না নেয়ার কথা জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল। আমরা মনে করি যে আমাদের আরো ভালো কিছু করার সুযোগ আছে, ওই জিনিসগুলো কন্টিনিউ করবো আর ফাইনালে যার সাথে দেখা হবে ওইভাবেই করে খেলবো। আমার কাছে মনে হয় দিস 2 ম্যাচ ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। এন্ড অফ দ্য ডে ইটস অ্যান ইন্টারন্যাশনাল ওডিআই। ইফ ইউ স্কোর 100 it will count as 100 and if you take 5 wickets it will count as a 5 wicket. এদিকে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বহীন হলেও জিম্বাবুয়ের জন্য বাঁচা মরার লড়াই। বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। টাইগারদের কাছে প্রথম ম্যাচে হারলেও নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারলে স্বাগতিকদের হারানো সম্ভব বলে মনে করেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান পিটার মুর। We understand that Bangladesh obviously playing at home, they want to win the match and they've got a big crowd and a lot of support, but we played close to 100% of our capability. There's no reason why we can't beat Bangladesh. শুধু বাংলাদেশ জিম্বাবুয়ে নয়, শ্রীলঙ্কাও তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের সময়সূচি প্রস্তুত নয়, ট্রানজিট ক্যাম্প চলছে তালিকা ও যাচাই বাছাইয়ের কাজ। অর্থনৈতিক উন্নয়নে নিরাপদ বাণিজ্য পরিবেশ গড়ে তুলুন, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী। মার্চে উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ। নিউ মার্কেট ভবন দোতলা করার প্রতিবাদে ব্যবসায়ীদের বিক্ষোভ, সড়ক অবরোধ, যানজটে নাকাল রাজধানীবাসী। এবং সুনির্দিষ্ট অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের 2 কর্মী গ্রেপ্তার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।